Unofficially, the birth of the new nation is proclaimed when the Bangladesh flag is raised over the radio station. একাত্তরের 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলো বটে, কিন্তু রক্তের সাগর পেরিয়ে স্বাধীনতা আসলেও কাঙ্ক্ষিত মুক্তির স্বাদ পেল না বাংলাদেশ। লুটপাট, চোরাচালান, অব্যবস্থাপনা, উদাসীনতার ফলে বাংলার মানুষ না খেয়ে মরছিল। Bangladesh, it has no oil, it has no real strategic value, it has no military power. These 3 months she did not see a single plate of rice. Dr. would you ask him if most of the people who are buried in the cemetery die of starvation? মরার উপর খাড়ার ঘা হিসেবে দুর্ভিক্ষ পীড়িত সাধারণ জনগণের উপর লেলিয়ে দেয়া হয়েছিল রক্ষী বাহিনী। স্বাধীনতার পূর্বে বাঙালিরা পাকিস্তানিদের হাতে অত্যাচারিত হতো, কিন্তু এখন তারা অত্যাচারিত হতে থাকে বাঙালিদের হাতেই। রক্ষী বাহিনী ত্রাসের রাজত্ব কায়েম করে পুরো দেশ জুড়ে। ভারত রকে দিয়ে 1971 সালে মুজিব বাহিনী তৈরি করে। আগের পর্বে আমরা দেখিয়েছিলাম কিভাবে মুজিব বাহিনী প্রবাসী সরকার এবং মুক্তিবাহিনীর বিরুদ্ধে স্যাবোটাজ চালিয়ে যাচ্ছিল। তাদের অবস্থান মুক্তিবাহিনীর সামনে স্পষ্ট হয়ে গিয়েছিল, তাই স্বাধীনতার পর এই মুজিব বাহিনী নাম পরিবর্তন করে। এই বাহিনী এবং কাদেরিয়া বাহিনীর সদস্যদের নিয়েই তৈরি করা হয় কুখ্যাত রক্ষী বাহিনী। এই বাহিনী পুরোটাই ছিল র তথা ভারতের নিয়ন্ত্রণে। রক্ষী বাহিনীর ইউনিফর্ম, অস্ত্রশস্ত্র, এমনকি প্রশিক্ষকও আসতো ভারত থেকে। প্রশ্ন হচ্ছে, অন্য একটি দেশে মিলিশিয়া একটি বাহিনীকে পুষে র আসলে কি চাচ্ছিল? রক্ষী বাহিনী মুক্তিযুদ্ধে সহায়তার নামে বাংলাদেশকে ভারত 7 দফা গোপন গোলামির চুক্তি স্বাক্ষর করতে বাধ্য করে। দাসত্বের এই চুক্তি স্বাক্ষরের পর অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম মূর্ছা যান। এই 7 দফা গোপন গোলামির চুক্তি নিয়ে আমরা ভারতের আগ্রাসন সিরিজের 4র্থ পর্বে আলোচনা করেছি। ভিডিওটি এখনো যারা দেখেননি দেখে নেবার অনুরোধ রইল। গোপন 7 দফা চুক্তির 3 ও 4 নম্বর ধারা ছিল: 3. বাংলাদেশের কোনো নিজস্ব সেনাবাহিনী থাকবে না, এবং 4. অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষার জন্য মুক্তি বাহিনীকে কেন্দ্র করে একটি প্যারামিলিশিয়া বাহিনী গঠন করা হবে। এটি অবশ্যই একটি সঙ্গত প্রশ্ন, কেন একটি স্বাধীন দেশের নিজস্ব কোনো সেনাবাহিনী থাকতে পারবে না? ইতিহাস বিকৃতির আড়ালে যে সত্য গোপন করে রাখা হয়েছে তা নিয়ে আজ কজনই বা প্রশ্ন করে। কর্নেল সারোয়ার হোসেন মোল্লা ছিল রক্ষী বাহিনীর উপপরিচালক। তার লিখিত বই রক্ষী বাহিনীর অজানা অধ্যায় থেকে জানা যাচ্ছে, রক্ষী বাহিনীর কাপড় চোপড়, গোলা বারুদ, এমনকি বুট পর্যন্ত ভারত থেকে আসতো। সাভারে প্রশিক্ষণের জন্য ভারত থেকে প্রশিক্ষক আনা হয়েছিল। রক্ষী বাহিনীর অফিসারদের বেসিক ট্রেনিং ভারতে দেওয়া হতো, তাদের স্পেশালাইজড কোর্সও ভারতে করানো হতো। ভারতীয় সেনাবাহিনীর জলপাই রঙের কাপড় দিয়ে রক্ষী বাহিনীর পোশাক তৈরি করা হতো। আমি আমার লোকজন নিয়ে সাভারে চলে গেলাম। সাভারে ওইখানে একটা ক্যাম্পে আমরা থাকলাম। ওখান থেকে আমাদের ট্রেনিংয়ে পাঠাবে, আমরা পরীক্ষা দিলাম। আমাদের 19 জন সিলেক্ট করলো, আর একজন আপ টু দ্য স্ট্যান্ডার্ড আসতে পারেনি। ওটা ইন্ডিয়ানরা পরীক্ষা দিয়েছে। দেওয়ার পরে তারপরে আমরা ওই পরে ট্রেনিংয়ে গেলাম। কত সালে? এটা হলো 72-তে। আচ্ছা, কোথায় ট্রেনিং হলো? ট্রেনিং হলো এটা ইয়েতে, আপনার চাকরাতা ওদের ট্রেনিং সেন্টার ছিল। এটা ইউপিতে, আচ্ছা, উত্তরপ্রদেশে। কয়দিন হলো এটা? আমাদের ট্রেনিং হয়েছে 3 মাস। 3 মাস? হ্যাঁ, এটা 72 সালের সেপ্টেম্বরের দিকে। বিখ্যাত সাংবাদিক এবং লেখক অ্যান্থনি মাসকারেনহাস 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশে সংগঠিত গণহত্যা ও অন্যান্য ঘটনা পর্যবেক্ষণ পূর্বক বিশ্ববাসীর কাছে সর্বপ্রথম উন্মোচিত করেন। তিনি রক্ষী বাহিনী সম্পর্কে বলেছিলেন, এটার ধোঁকা নাৎসির বাদামি শার্টের ধোঁকা থেকে সামান্যই আলাদা। রক্ষী বাহিনীর যে কোনো সদস্য বা অফিসার বিনা ওয়ারেন্টে কেবলমাত্র সন্দেহবশত আইনের পরিপন্থী তৎপরতায় লিপ্ত থাকার অভিযোগে যে কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে পারত। যে কোনো স্থানে যানবাহন, নৌযান ইত্যাদি তল্লাশি এবং আইন শৃঙ্খলা বিরোধী কাজে ব্যবহৃত হচ্ছে শুধুমাত্র এমন সন্দেহে যে কোনো সামগ্রী, যানবাহন বাজেয়াপ্ত করতে পারত। উপরন্তু রক্ষী বাহিনীর সদস্যদের নজিরবিহীন ইন্ডেমনিটি বা দায়মুক্তি দেওয়া হয়েছিল, যার অর্থ সদস্যরা তাদের যে কোনো কাজ সরল বিশ্বাসে করছেন বলে গণ্য হবে। এ নিয়ে তাদের বিরুদ্ধে কোনো মামলা দায়ের, অভিযোগ পেশ কিংবা আইনগত কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। হত্যা, লুটপাট, ধর্ষণ যাই করুক না কেন সেটি সরল বিশ্বাসে করছে ধরে নিতে হবে। এরকম দায়মুক্তি পেয়ে তারা বেপরোয়াভাবে হত্যা, লুণ্ঠন এবং ধর্ষণে মেতে ওঠে।
যুদ্ধ পরবর্তী স্বেচ্ছাচার আওয়ামী শাসন কাঠামোর অবিচ্ছেদ্য অংশ ছিল রক্ষী বাহিনী। আহমদ মুসা তার ইতিহাসের কাঠগড়ায় আওয়ামী লীগ বইয়ে লিখেছেন, আওয়ামী লীগ শাসন আমলে যেসব প্রকাশ্য এবং গোপন রাজনৈতিক দল আওয়ামী লীগ সরকার ও তার নীতির বিরোধিতা করেছে, সেসব দলের মতে সে আমলে 25,000 ভিন্ন মতাবলম্বীকে হত্যা করেছে আওয়ামী লীগ। এই হতভাগ্যদের হত্যা করা হয়েছে চরম নিষ্ঠুরতা ও নৃশংসতার মধ্য দিয়ে, যে নৃশংসতা অনেক ক্ষেত্রে পাকিস্তানি সৈন্যদেরও ছাড়িয়ে গেছে। খুন, সন্ত্রাস, নির্যাতন, হয়রানি, নারী ধর্ষণ, লুণ্ঠন কোনো কিছুই বাদ রাখা হয়নি। বামপন্থীদের উপর হত্যাকাণ্ডের উদ্দেশ্য সম্পর্কে মাওলানা ভাসানীর সাপ্তাহিক হক কথায় ছাপানো হয়, একটি বিদেশি গোয়েন্দা সংস্থা বিশেষ প্রোগ্রামে এদেশে কাজ করে যাচ্ছে। তাদের হিসেব হলো বাংলাদেশে 1.25 লক্ষ বামপন্থীকে হত্যা করতে হবে, তা না হলে শোষণের হাতিয়ার মজবুত করা যাবে না। স্বাধীন বাংলাদেশে রাজনৈতিক নোংরা খেলার এক ভয়ঙ্কর তথ্য জানা যায় মাসুদুল হক রচিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের র এবং সিআইএ গ্রন্থে। ওই গ্রন্থের 106 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে, 1972 সালে একদিকে তিনি সকল মুক্তিযোদ্ধাকে অস্ত্র জমা দিতে নির্দেশ দেন, অপরদিকে আব্দুর রাজ্জাক এবং সিরাজুল আলম খানকে অস্ত্র জমা দিতে বারণ করলেন। শেখ মুজিবের এই নিষেধ সম্পর্কে আব্দুর রাজ্জাক বলেন, সিরাজুল আলম খান আর আমাকে ডেকেই বঙ্গবন্ধু বলেছিলেন, সব অস্ত্র জমা দিও না, যেগুলো রাখার দরকার সেগুলো রেখে দাও, কারণ সমাজ বিপ্লব করতে হবে, প্রতি বিপ্লবীদের উৎখাত করতে হবে। রক্ষী বাহিনীর অত্যাচার নির্যাতনের কিছু নমুনা। বাবার সামনে ছেলেকে হত্যা। রক্ষী বাহিনীর হত্যাযজ্ঞ ছিল খুবই নির্মম ও ভয়াবহ। লেখক আহমদ মুসা তার ইতিহাসের কাঠগড়ায় আওয়ামী লীগ বইয়ের উৎসর্গনামায় মুজিববাদী ঘাতক বাহিনীর অবর্ণনীয় নির্যাতনের শিকার বাজিতপুরের ইকুরটিয়া গ্রামের বৃদ্ধ কৃষক আব্দুল আলীর অভিজ্ঞতার বর্ণনা তুলে ধরে লিখেছেন, ওই দিন আমাকে ও আমার ছেলে রশিদকে হাত পা বেঁধে তারা খুব মারল। রশিদকে আমার চোখের সামনে গুলি করল, ঢলে পড়ল বাবা আমার। একটা কসাই আমার হাতে একটা কুড়াল দিয়ে বলল, তোর নিজের হাতে ছেলের গলা কেটে দে, ফুটবল খেলবো তার মাথা দিয়ে। আমার মুখে রা নেই, না দিলে তারা বলল, তোরও রেহাই নেই। কিন্তু আমি কি তা পারি? আমি যে বাপ। একটানা 1.5 ঘন্টা মারার পর তারা আমার বুকে ও পিঠে বন্দুক ধরল। শেষে নিজের হাতেই কেটে দিলাম ছেলের মাথা। আল্লাহ কি সহ্য করবে? রক্ষী বাহিনীর ক্যাম্পগুলো ছিল হত্যাযজ্ঞের আখড়া। যশোরের কালীগঞ্জ থেকে রক্ষী বাহিনীর ক্যাম্প উঠে গেলে সেখানে গণকবর আবিষ্কৃত হয়, যেখানে 60টি কঙ্কাল পাওয়া যায়। টঙ্গী থানার সামনে মেশিনগান স্থাপন করে শ্রমিক কলোনির উপর নির্বিচারে গুলি চালানো হলো, শতাধিক নিহত হলো, হাজার হাজার শ্রমিক 20 মাইল হেঁটে ঢাকায় চলে আসতে বাধ্য হলো এবং তারা 3 দিন 3 রাত পল্টন ময়দানে উন্মুক্ত আকাশের নিচে অবস্থান করতে বাধ্য হলো। ময়মনসিংহের 1500 কিশোরকে হত্যা। রক্ষী বাহিনী গত জানুয়ারিতে এক ময়মনসিংহ জেলাতেই অন্তত 1500 কিশোরকে হত্যা করেছে। এদের অনেকেই সিরাজ শিকদারের পূর্ব বাংলা সর্বহারা পার্টি ইবিসিপি এর সদস্য ছিল। অন্যদের মার্ক্সবাদী ও লেনিনবাদী দলের প্রতি সহানুভূতিশীল বলে সন্দেহ করা হয়েছিল। এমনকি অনেক বাঙালি যুবক যারা রাজনীতিতে ততটা সক্রিয় ছিল না, তারাও এই সন্ত্রাসের অভিযানে প্রাণ হারিয়েছেন। রক্ষী বাহিনী বাড়ি থেকে তাড়িয়ে দেয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের পরিবারকে। হুমায়ুন আহমেদের মা আয়েশা ফয়েজ তার জীবন যেরকম বইয়ে লিখেছেন, পুলিশের কাছে গিয়ে সাহায্য চাইলাম, পুলিশ বলল আমরা গোলামীর পোশাক পরে বসে আছি, রক্ষী বাহিনীর বিরুদ্ধে আমরা কি করব? রাত 8টার দিকে রক্ষী বাহিনীর দল লাথি মেরে দরজা ভেঙে ঢুকে গেল। ইকবাল আমাকে আড়াল করে দাঁড়ালো। একজন ব্যানেট উঠিয়ে লাফিয়ে এলো, রাইফেল তুলে ট্রিগারে হাত দিয়েছে, চিৎকার করে কিছু একটা বলেছে, গুলি করে মেরে ফেলবে আমাদের। আমি ছেলেমেয়েদের হাত ধরে বেরিয়ে এলাম। পাকিস্তান সেনাবাহিনী আমাকে প্রথমবার গৃহহারা করেছিল, বাংলাদেশ সরকারের রক্ষী বাহিনী আমাকে দ্বিতীয়বার গৃহহারা করল। গ্রামবাসীদের উপর মার্চ। ঝিনাইদহের নারিকেল বাড়িয়ায় ছিল রক্ষী বাহিনীর বড় একটি ক্যাম্প। কলার বাজারে রক্ষী বাহিনী গণকবরস্থান গড়ে তুলেছিল। এখানে 20 থেকে 25 গ্রামের মানুষকে একত্রিত করে শুয়ে পড়তে অর্ডার দেওয়া হতো। এরপর সেসব মানুষের উপর দিয়ে মার্চ করে যেত রক্ষী বাহিনীর সৈনিকরা। নকশালদের প্রতি সহানুভূতি থাকার দায়ে এই শাস্তি দেওয়া হতো গ্রামবাসীদের। রক্ষী বাহিনীর লরি ওভারটেক করায় গুলি করে হত্যা। 1973 সালের 29 জুন চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারির একটি বাস এই বাহিনীর একটি লরিকে ওভারটেক করে। রক্ষী বাহিনীর সদস্যরা ওই গাড়ি ঘেরাও করে তাতে গুলিবর্ষণ করে। এতে একজন শ্রমিক ঘটনাস্থলেই নিহত হয়, আহত হয় অনেকে।
এভাবে সদ্য স্বাধীন বাংলাদেশের জনগণের উপর অবর্ণনীয় নির্যাতন শুরু করে রক্ষী বাহিনী। কিন্তু প্রশ্ন হলো, কেন রক্ষী বাহিনীকে গড়ে তোলা হয়েছিল? কেন তথা ভারত রক্ষী বাহিনীর পৃষ্ঠপোষকতা করত? সুদূর প্রসারী চাণক্যনীতি অনুসরণ করে ভারত একের পর এক চাল চালতে থাকে সুনিপুণ কৌশলে। আমরা ইতিমধ্যে বারবার বলে এসেছি, মুক্তিযুদ্ধে ভারতের সাহায্য কোনো নিছক সাহায্য ছিল না, বরং তা ছিল ষড়যন্ত্রের মায়াবী জাল। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়েই যখন মুজিব বাহিনী প্রশ্নবিদ্ধ হয়ে উঠতে থাকে, স্বাধীনতার পর কৌশল হিসেবে মুজিব বাহিনীকে দাসত্বের চুক্তি অনুসারে প্যারামিলিশিয়া রক্ষী বাহিনীতে পরিণত করে ফেলে। বুঝতে পেরেছিল বাংলাদেশ সেনাবাহিনী শক্তিশালী হলে তাদের অখণ্ড ভারত মাতার স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব হবে না। Captain, about you personally, I mean, what about your family? My family, in fact, I don't know what is happening to them. I have given up because I have seen the fate of other families. When an officer has deserted and joined this Mukti Fauj, what happened to their families? They were all captured as prisoners and kept in the cantonment, and I don't know what has been done. So knowing all this, I ran away. You see? So I gave up. I just thought about God, whatever God does, and that's all. And I left. So I have no right to think about them, you see. Since I have sacrificed them, so how can I think about them now? তৎকালীন বাংলাদেশ সেনাবাহিনীর দেশপ্রেম এবং স্বাধীনচেতা মনোভাবের পরিচয় তারা ৭১ সালের যুদ্ধেই পেয়েছিল। তাই সেনাবাহিনীকে দুর্বল করে ফেলা একান্তই দরকার ছিল। তাই যে কোনো মূল্যে সেই সময়ে সেনাবাহিনীর বিকাশের ঘোর বিরোধী ছিল এই সেনাবাহিনী দ্বারা আমরা আজকের এর কাছে বিক্রি হয়ে যাওয়া সেনাবাহিনীকে বুঝাচ্ছি না, বরং আমরা বুঝাচ্ছি মুক্তিযুদ্ধের পর দেশপ্রেমে উজ্জীবিত সেই বাহিনী যারা মাত্র যুদ্ধ শেষ করে বিধ্বস্ত বাংলাদেশকে গড়ার ব্যাপারে বদ্ধপরিকর ছিলেন। এই সেনাবাহিনীকেই বড় ভয় ছিল এর, আর আজ তারা সফলভাবে এই সেনাবাহিনীকে হাতের মুঠোয় নিয়ে আসতে সক্ষম হয়েছে। যথাসময়ে আমরা এ ব্যাপারে বিস্তারিত উপস্থাপন করব ইনশাআল্লাহ। শেখ মুজিবুর রহমান নিহত হবার পর রক্ষী বাহিনী জনগণের ব্যাপক তোপের মুখে পড়ে। উল্লেখ্য যে এই রক্ষী বাহিনী শেখ মুজিবুরের প্রতি আনুগত্যের শপথ নিত। রক্ষী বাহিনীকে যখন অ্যাবজর্ব করলো তখন কি আপনাদেরকে মূল আর্মি সন্দেহ চোখে দেখতো কিনা, যেহেতু এটা বঙ্গবন্ধুর হাতের তৈরি? হ্যাঁ, এবং শেখ মুজিব এই বাহিনীকে আমার ছেলেরা বলে সম্বোধন করত। রক্ষী বাহিনীর চূড়ান্ত জুলুম, নির্যাতন, মানবাধিকার লঙ্ঘনের মতো অসংখ্য ঘটনার প্রেক্ষিতে অবশেষে ১৯৭৫ সালের অক্টোবরে রক্ষী বাহিনীকে বিলুপ্ত করা হয়। যখন বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে তখন আমাদেরকে আবার অ্যাবজর্ব করলো আর্মিতে। শুধু তাই নয়, এদেরকে সামরিক বাহিনীর সাথে মিলিয়ে দিয়ে সব রকম দায়মুক্তি ঘোষণা করা হয়। সরকার, বিশেষ করে সেই সরকারের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব, তার নেতৃত্বে যখন দেশ চলছিল তখন রক্ষী বাহিনী গঠিত। ত্রুটি নিশ্চয়ই আছে। রক্ষী বাহিনী জাসদ বলে বা গণবাহিনী বলে ২-৪ জনকে মারেনি তা নয়, এখনো মারছে, এখন কিন্তু আলোচনা হচ্ছে। রক্ষী বাহিনী গঠনটা কতটা যৌক্তিক ছিল বলে, যেমন আপনি রক্ষী বাহিনীর একজন কর্মকর্তাই ছিলেন, বা রক্ষী বাহিনীর ওই সময় যথেষ্ট দরকার ছিল, এখনো দরকার, যেটার ওইটার রিপ্লেসমেন্ট করছে র্যাব। একই জিনিস, ওই রক্ষী বাহিনী যা করতো এখনো ওই র্যাব তাই করে। আমার জামাই কিছু করবে, আমার জামাই কিছু করে নাই, আমরা বিনা দোষী। এর রক্ষী বাহিনী মিশন মুখ থুবড়ে পড়লেও থেমে যায়নি বাংলাদেশকে অঙ্গরাজ্য বানানোর স্বপ্ন থেকে পিছু হটেনি এক চুল। সাংস্কৃতিক কর্মী, বুদ্ধিজীবী, সেনাবাহিনী, পুলিশ প্রশাসন সব জায়গাতেই তার জাল বিছিয়ে দিয়েছে। এক রক্ষী বাহিনী কাগজে কলমে বিলুপ্ত হয়েছে বটে, কিন্তু বর্বর চাণক্যনীতির মূল লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের জন্য সময়ের সাথে সাথে জন্ম নেওয়া এরকম আরও অনেক বাহিনী এদেশেই উপস্থিত। আজও নব্য রক্ষী বাহিনী তাদের পূর্বসূরীদের শিখিয়ে দেয়া কুকর্মের অনুসরণে এক ধাপও পিছিয়ে নেই। আজ তারা প্রকাশ্যে এদেশের আমজনতার জীবন নিয়ে ছিনিমিনি খেলে। বরখাস্ত ওসি প্রদীপ কিলিং মিশন শেষ করে সাহায্যের জন্য ফোন দেয় ভারতীয় হাইকমিশনে। এরাই তারা যারা আবরার ফাহাদদের দিনে দুপুরে পিটিয়ে হত্যা করে ফেলে, কিংবা বাইরের দেশের রাষ্ট্রপ্রধানকে দেশের অভ্যন্তরে হস্তক্ষেপের আহ্বান জানায়। এরাই তারা যারা এদেশের লক্ষ কোটি মুসলিম জনতার উপস্থিতিতে ঘাড় মটকে দেয়ার হুমকি দেয়। এই মৌলবাদী গোষ্ঠীর দিকে আমরা বলতে চাই, আপনারা সাবধান হয়ে যান। মারামারি বেশি করে ফেলেছেন, দেশে হানাহানি করবেন, আইন শৃঙ্খলা রক্ষা, আইন শৃঙ্খলা পরিবেশ বিনষ্ট করবেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবেন,
ঘাড় আমরা মটকে দিব। খুন, ধর্ষণ, হত্যা, চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি সবকিছুতেই সোনার ছেলেদের নাম চলে আসা কি নিতান্তই কাকতালীয়? আমরা কেন যেন রক্ষী বাহিনীর সেই আমার ছেলেরা দলটির সাথে আজকের সময়ের সোনার ছেলেরা দলটির অনেক মিল পাচ্ছি। প্রিয় দর্শক, রক্ষী বাহিনী হারিয়ে গেছে এমনটাই ভেবেছিলেন বুঝি? ঝিমিয়ে গেছে এই কি আমাদের ধারণা ছিল? ভারতের আগ্রাসন সিরিজের ব্যাপারে আপনারা কি ভাবছেন? আমরা আপনাদের পক্ষ থেকে বিভিন্ন উৎসাহমূলক এবং গঠনমূলক সাড়া পেয়ে থাকি। এ ব্যাপারে আমরা আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই।